চায়ের আসল স্বাদ শুধু MDHT প্লাস থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH টি প্লাস মশলা। MDH গতকালের ভোটের সাকুল্যে হিসেব দাঁড়ালো 92.58% মানুষ ভোট কেন্দ্রে গিয়ে বুথে গিয়ে ভোট দিয়েছেন। 93% মানুষ ভোট দিয়েছেন। স্বাধীনতার পর এই প্রথমবার এই ইতিহাস গড়ে দেখালো বাংলার মানুষ। যে 152টা সিটে ভোট হয়েছে গতকাল, সেই 152টা সিটে ঢেলে ভোট দিয়েছেন এবং ঢেলে ভোট দেওয়ার পর গোটা রাত্রি গতকাল এই নিয়ে বিশ্লেষণ করেছে বিজেপি, এই নিয়ে বিশ্লেষণ করেছেন অমিত শাহ নিজে। গভীর রাত পর্যন্ত মিটিং করেছেন, এমনটা খবর সূত্রের। রাত 3টে পর্যন্ত মিটিং হয়েছে বলে খবর সূত্রের। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ইনপুট দিয়েছেন এই গোটা ভোটের অ্যানালিসিসে। বেরিয়ে এসেছে বিজেপি 110 থেকে 120টা সিট পাবে, 110টা সিট পাবে বলে দাবি করছেন অমিত শাহ নিজে। আর কে দাবি করছেন? ভোটের চাণক্য অমিত শাহ। গোটা দেশে অমিত শাহকে মানুষ ভোটের চাণক্য বলেছেন। সেই চাণক্য বলছেন যে 110টা সিট পাকা হয়ে গিয়েছে প্রথম ফেজে। 152টার মধ্যে 110 পেয়ে গেল বিজেপি। আর দরকার কত? 148 সরকার গড়তে লাগে। আর দরকার 38টা সিট, 142টা সিট পরের পর্যায়ে ভোটে যাচ্ছে। বিজেপি বলছে পরিবর্তন নিশ্চিত, আর পরিবর্তন এলে বাংলার মানুষের জীবন পাল্টে যাবে। প্রথমে বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট। দেখুন। स्पष्ट रूप से आपको बताना चाहता हूं, 152 सीटों में से 110 से ज्यादा सीटें भारतीय जनता पार्टी जीतने जा रही है। সকাল থেকে লাইন দিয়ে নিজের ভোট নিজেই দিল জনতা, আর তার ফলেই রেকর্ড ভোটদান হলো এই বাংলায়। প্রায় 93% ভোট পড়ল প্রথম দফার নির্বাচনে। বিক্ষিপ্তভাবে অশান্তি তৈরির চেষ্টা হলেও তা ভেস্তে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। গুন্ডা বাহিনীর মনোবলের কোমর ভেঙে তাদের ঘরে বসিয়ে দিয়েছে, আর জনতা তাদের মতদান করতে পেরেছে নির্বিঘ্নে। আর এমনিতেই উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত ছিলই। এবার উত্তরবঙ্গ ও রাঢ়বঙ্গ জুড়ে গেরুয়া ঝড়। আত্মবিশ্বাসী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে তৃণমূলও শতাধিক আসনে জয়ের দাবি করছে। हमारे पास जो फीडबैक है उसमें बंगाल की जनता ने अपना भविष्य पहले चरण में ही तय कर लिया, और मैं स्पष्ट रूप से आपको बताना चाहता हूं, 152 सीटों में से 110 से ज्यादा सीटें भारतीय जनता पार्टी जीतने जा रही है। কালকে প্রথম দফার ভোট হয়ে গেছে। বিজেপির ছটপটানি দেখতে পাচ্ছেন। আমি রাজনৈতিক ভবিষ্যৎবাণী করি না, কিন্তু যখন করি মেলে। আপনারা দেখেছেন। আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি, তৃণমূল কংগ্রেস কাল সেঞ্চুরি পার করে দিয়েছে। সামনেই দ্বিতীয় দফার নির্বাচন। দ্বিতীয় দফায় তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কলকাতা এবং 2 পরগনার নির্বাচন। কিন্তু নিজের গড়ে হওয়া বিজেপির সভাগুলিতে জনজোয়ার কাঁপন ধরাচ্ছে তৃণমূলের বুকেও। অন্যদিকে শান্তিপূর্ণ ভোটে পরিযায়ীরা ঘরে ফিরে ঢেলে ভোট দিচ্ছে। বাংলার আকাশের এই মেঘ যেন বড়ই অচেনা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। রিপাবলিক বাংলা। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যেমন অমিত শাহ, যেমন ভোটের চাণক্য যাকে বলা হয়, তিনি যেমন 110টা সিট পার হয়ে গিয়েছে বলছেন। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন বিজেপি যা সিট পেয়ে গিয়েছে, আর কিছু সিট পেলে তো এ রাজ্যে পরিবর্তন অবশ্যম্ভাবী। কিন্তু পাল্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বললেন, গতকাল অভিষেক ব্যানার্জি বলেছেন যে তৃণমূলও নাকি সেঞ্চুরি পার করেছে, কিন্তু তাদের এই হিসেবের ভিত্তিটা কি তা বোঝা যাচ্ছে না। ঐতিহাসিকভাবে পশ্চিমবঙ্গে বা দেশের যেখানেই বিপুল শতাংশে ভোট পড়েছে,
সেখানে পরিবর্তন হয়েছে, কারণ সেখানে একটা সরকার বিরোধী মনোভাব কাজ করেছে, অ্যান্টি ইনকামবেন্সি কাজ করেছে এবং তার ফলে মানুষ ভোট দিয়েছেন বিপুল পরিমাণে রাস্তায় নেমে। আরও একটা কারণ হলো মানুষ সন্ত্রাসবিহীন ভোট দিয়েছেন, কোনো রকমভাবে তাদের আটকানো হয়নি, রাস্তায় বাধা দেওয়া হয়নি, বাড়ির ভেতর লক করে রাখা হয়নি, বুথ জ্যাম, বুথ ছাপ্পা এবং রিগিং এই কিচ্ছুর খবর খুব কম এসেছে, একটা দুটো জায়গা থেকে এসেছে। বেশিরভাগ ক্ষেত্রেই শান্তিপূর্ণ ভোট হয়েছে, মানুষ ভোট দিয়েছেন। তাই জন্য এইবারে পরিবর্তন অবশ্যম্ভাবী, এমনটা বলছেন বিশ্লেষকরা। তৃণমূল পাল্টা বলছে যে এবারে পরিবর্তন আসবে না, কারণ তারা অলরেডি 100টা সিট, 135টা, অনেকে বলছেন, অনুব্রত মণ্ডল বলছেন 135, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 100-র অনেক বেশি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন সেঞ্চুরি পার। অর্থাৎ তৃণমূলে একই কাজটা করছে, একই কথা বলছেন। প্রশ্ন হচ্ছে, আসলে এ রাজ্যের মানুষ এত বিপুল সংখ্যায় ভোট দিলেন, এর পিছনে কারণটা কি? এর পেছনে কারণ তো অবশ্যই একটা বার্তা এই রাজ্যে পরিবর্তন নিয়ে আসার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার নিজের সভা থেকে বলেছেন পাল্টানো কেন প্রয়োজন, কারণ সিন্ডিকেট রাজ সেটার অবসান করা, গুন্ডারাজের অবসান করা, এ রাজ্যে উন্নয়ন আনা, চাকরি আনা। পাল্টা তৃণমূল বলেছে এগুলো সব ভুয়ো প্রতিশ্রুতি। কিন্তু প্রধানমন্ত্রীর সভায় লক্ষ লক্ষ মানুষ প্রতিষ্ঠিত করেছে যে প্রধানমন্ত্রীতে আস্থা রাখছেন এ রাজ্যের মানুষ। আজকে সকালবেলা প্রধানমন্ত্রী গঙ্গা বক্ষে সফর করেন এবং সেই ছবি গোটা বিশ্বের মানুষ দেখেন। আমি কিশলয় অগ্নিবাণের দর্শকদের সেই ছবি আরও একবার, সেই মিউজিক এবং ছবি, সেই দৃশ্য আমি দেখাবো, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল থেকে গঙ্গা বক্ষে সফর করলেন, ছবি তুললেন। গঙ্গায় একটি নৌকোয় সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন দৃশ্য নিজের ক্যামেরা বন্দি করলেন। তিনি এও বললেন পরবর্তীকালে সভায় যে দক্ষিণেশ্বরের সামনে দিয়ে যেতে যেতে তিনি প্রণাম করেছেন ভবতারিণী মাকে। এবং তার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিকে যেমন নৌকো সফর করলেন, নৌকো বিহার করলেন, তার সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে কথাও বললেন। তিনি যখন পৌঁছন হাওড়ায় গঙ্গার ঘাটে, তখন বহু মানুষ প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন। তারা কথা বলেন, প্রধানমন্ত্রীকে দেখে হাত নাড়েন, প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কথা বলেন এবং ছবি তোলেন এবং উপভোগ করেন গঙ্গার সৌন্দর্য এবং মা গঙ্গার যে পবিত্র হাওয়া, সেই পবিত্র হাওয়ায় প্রধানমন্ত্রী সফর করেন প্রায় 1 ঘন্টা। যে মাঝি ছিলেন, যিনি নৌকো চালাচ্ছিলেন, সেই মাঝি ভাই বলেন প্রায় 1 ঘন্টা প্রধানমন্ত্রী গঙ্গার বিভিন্ন জায়গায় বিভিন্ন পাড়গুলো দেখেন, সেই ঘাটগুলো দেখেন এবং হুগলি ব্রিজ, হাওড়া ব্রিজ, সেই সমস্ত এলাকাগুলো প্রধানমন্ত্রী ঘুরে দেখেন, সেই ছবি। কিন্তু এই গঙ্গা, এই মা গঙ্গা কোথা থেকে সফর করছেন? যেখান থেকে মা গঙ্গার শুরু হয়েছে, সেই গোমুখ থেকে যদি সত্যিই হিসেব করা হয়, তাহলে গঙ্গা নেমে আসছে কোথা দিয়ে? উত্তর ভারত থেকে, উত্তরাখণ্ড হয়ে বিভিন্ন রাজ্য ছাড়িয়ে, বিহার ছাড়িয়ে এ রাজ্যে এসে মা গঙ্গা এ রাজ্যের গঙ্গাসাগর দিয়ে গিয়ে সাগরে মিলিত হচ্ছেন। মা গঙ্গা যখন এই রুটে তিনি বয়ে চলেছেন, এই আবহমান কাল ধরে মা গঙ্গার এই বয়ে চলা বহু মানুষকে দুপারে পবিত্র করেছে। কিন্তু প্রধানমন্ত্রী একটি বক্তব্য রেখেছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বক্তব্য। প্রধানমন্ত্রী বেশ কিছুদিন আগে, বেশ কিছু মাস আগে তিনি কি বলেছিলেন একবার শুনবো, একবার মনে করাবো দর্শকদের, কারণ আজকে এই গঙ্গার ছবি দেখে বারবার মনে পড়ছে প্রধানমন্ত্রীর সেই কথা। বিহারে জয়ের পর প্রধানমন্ত্রী কি বলেছিলেন, কি ইঙ্গিত দিয়েছিলেন, শুনুন। आज भाजपा की हर सफलता का आधार उसका कार्यकर्ता ही है और अब आज की इस विजय ने गंगा जी यहां बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं, अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी। বিহারে জয়ের পর প্রধানমন্ত্রী বলেছিলেন মা গঙ্গা এই বিহারের ওপর দিয়েই গিয়ে পশ্চিমবঙ্গে পড়ছে এবং সেভাবেই উন্নয়নের স্রোত এইভাবেই পশ্চিমবঙ্গে এসে পড়বে এবং পশ্চিমবঙ্গের জঙ্গল রাজ শেষ হবে। কিশলয় অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, যেখান থেকে আজকের ডিবেটের প্রথম অংশে যাব।
গঙ্গার প্রবাহ ধরেই বাংলার গাঙে পরিবর্তনের ঢেউ আসছে। এইভাবেই বাংলায় মহা জঙ্গলরাজ শেষ হবে, প্রশ্ন করব আমি কিশলয়। কিশলয় অগ্নিবাণে আজকে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করাবো। কিশলয় অগ্নিবাণ সন্ধ্যে 6টায় বাংলা টেলিভিশনের টিআরপি নিরিখে 1 নম্বর ডিবেট শোতে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ডক্টর শতরূপা, বিজেপি প্রার্থী বালিগঞ্জের, দেবাশিস ধর আমার সঙ্গে থাকবেন, বিজেপি প্রার্থী সোনারপুর উত্তরের, আলী হোসেন আমার সঙ্গে রয়েছেন, বিজেপি মুখপাত্র, সুদীপ্ত সরকার রয়েছেন, আইনজীবী, তৃণমূলকে সমর্থন করেন, দেবাশিস ঘোষ রাজনৈতিক বিশ্লেষক আমার সঙ্গে রয়েছেন, কাশেম আলী রাজনৈতিক কর্মী আমার সঙ্গে রয়েছেন, এস আলম তিনি পরিযায়ী শ্রমিক কিন্তু বাংলায় ভোট দিতে এসেছেন, তিনি আমার সঙ্গে রয়েছেন। আমি ডক্টর শতরূপাকে দিয়ে শুরু করব। সকলকে স্বাগত। ডক্টর শতরূপা, প্রচার চলছে আর কিছুদিন পর আপনার কেন্দ্রীয় ভোট। গতকাল বিপুল সংখ্যায় মানুষ ভোট দিয়েছেন। অমিত শাহ বলছেন 110 সিট পার হয়ে গিয়েছে। আজকে প্রধানমন্ত্রী গঙ্গাবক্ষে সফর করলেন, মা গঙ্গার কাছে প্রার্থনা করলেন, ভবতারিণীর কাছে প্রার্থনা করলেন। এই প্রার্থনার ফল আপনারা পাবেন 29 তারিখেও আপনাদের কেন্দ্রেও, ডক্টর শতরূপা? হ্যাঁ কিশোর, প্রথমত তো ক্যাম্পেইনের মধ্যে আমাকে বারবার ডেকে আনার জন্য তোমার উপর রেগে গেলেও তোমার দর্শকের সঙ্গে কথা বলতে খুবই ইচ্ছে করে, সেজন্য রাজি হয়ে যায়। তোমার ওখানে যারা বসে আছে স্টুডিওতে, কাশেম আর আলিদা দুজনকেই আমার নমস্কার, এবং যারা যারা বসে আছে সকলকে আমি ক্যান্ডিডেট হিসেবে সকলকে নমস্কার জানাচ্ছি। সত্যি সত্যি আজকে মনে হচ্ছে যে যেরকম ভাবে আজকে সকাল থেকে দেখছি মাননীয় প্রধানমন্ত্রী নিরিবিলিতে একদম ক্যামেরা নিয়ে অন্য মেজাজে মা গঙ্গার বক্ষে আবহমান, উনি ভীষণ এনজয় করছেন এইটা, এবং কোথাও একটা উনি বেশ রিল্যাক্সড আমি দেখলাম। তো তোমার প্রথম যেটা দিয়ে তুমি শুরু করলে সেটা থেকেই বলতে হয় যে মা গঙ্গা বিহার থেকে হয়ে পশ্চিমবঙ্গে ঢুকছেন এবং উন্নয়নের জোয়ার নিয়ে ঢুকছেন। আমি এই প্রসঙ্গে আরেকজনের কথা একটু মনে করিয়ে দেবো। কিশোর, আমি তোমার সঙ্গে স্টুডিওতে ছিলাম সেদিন যখন অত বড় ওই বৃষ্টিটা হলো, এবং তখন মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলেছিল যে গঙ্গার দোষ, কেন গঙ্গা বিহার ইউপি থেকে জঞ্জাল বয়ে আনছে, গঙ্গা নাকি এখানে সব ক্লগ করে দিচ্ছে, যার জন্য গঙ্গার জল ব্যাকফ্লো হয়ে কলকাতার এরকম বন্যা বইয়ে দিচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে পরিপ্রেক্ষিত, দুজনেই একই মা গঙ্গা, তাই সেই দুজনকে কিরকম একজন শ্রদ্ধা ভরে প্রায় পুজো করার মতন, আর আরেকজন মা গঙ্গাকেই অবমাননা করে। আমার এটা ভীষণ এটা কন্ট্রাস্টিং লাগছে। দ্বিতীয়ত তোমার যে মূল যে প্রশ্নটা, প্রথম যে তোমার অগ্নিবাণ, যে আজকে উত্তরবঙ্গের যে ফার্স্ট ফেজে রেকর্ড করেছে পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গে ইলেকশন হওয়া নেই হানাহানি, মারামারি, রক্তারক্তি, ন্যাশনাল মিডিয়া সে একেবারে হামলি খেয়ে পড়ে যে এই বুঝি একটা সাংঘাতিক রক্তারক্তি, কারণ হয় প্রত্যেক বছর হয়, সেইটা দেখেই আমরা বড় হয়েছি। কিন্তু আজকে মানুষ রেকর্ড করেছে পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়ায়, এটা রেকর্ড যে এত প্রায় 92% ভোট এক একটা জায়গায় আমরা দেখেছি, যে এটা একদম ডাইরেক্ট ইঙ্গিত দিচ্ছে যে তৃণমূল সরকারের বিরুদ্ধে যে বর্তমান সরকার আছে, অ্যান্টি ইনকাম্বেন্সি তো বটেই, এবং প্রতিটা মানুষ সিস্টেম্যাটিক্যালি নিশ্চিন্তে এসে নিজের ভোট নিজে দিয়েছে, যেটা তোমরা জানো ভোটের মধ্যে একটা স্লোগান যে নিজের ভোট নিজে দিন, যে আমরা বলেছিলাম ইলেকশন কমিশন চেষ্টা করছে যে যাতে সবাই নিজের ভোটটা নিজে দিতে পারে, সুরক্ষিত একটা এনভায়রনমেন্ট। আমি একটু থামাবো শতরূপাদি আপনাকে। আমি বলছি যে আপনি রেগে গেলেও আমি কিন্তু বারবার আপনাকে ডাকবো, এবং আপনার জয় হয়ে যাওয়ার পর যদি হয়ে যায় আপনি যেটা বলছেন, দাবি করছেন আত্মবিশ্বাসের সঙ্গে, তাহলে অবশ্যই স্টুডিওতে ডাকবো। কিন্তু শতরূপাদি, আমার কথা হচ্ছে, আমি একটা প্রশ্ন দিয়ে শেষ করবো কারণ আপনাকে প্রচারে যেতে হবে। উল্টো দিক থেকে তৃণমূল কংগ্রেসও বলছে যে তারাও 110, কেউ বলছে 135, কেউ বলছে 120টা সিট পার হয়ে গিয়েছে। বিজেপির দাবির পাল্টা তো তৃণমূলও দাবি করছে যে তারাও প্রচুর সিট পেয়ে গিয়েছে। কিশোরয়, আমি তো কোনোদিনও কোনো পার্টিকে এরকম বলতে শুনিনি যে আমরা গহরান হেরে গেছি। তো তৃণমূলের তো ফেস সেভিং একটা করতে হবে। তারা বলছে বলুক, মানুষ তো ডিসাইড করছে, এটা পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করবে। ওরা যে এই কথায় কথায় বলে না জিতবে বাংলা, জিতবে বাংলা, তো বাংলায় যদি ইলেকশন হয় জিতবে কি মহারাষ্ট্র না গুজরাট? বোকার মতন একটা কথা। পশ্চিমবঙ্গের মানুষ একটা ঠিক করে রেখেছে যে তারা এইবারের নির্বাচন তৃণমূলের বিসর্জন, এই বিসর্জন দিতেই হই হই করে মানুষ আজকে ডেমোক্রেসির জয় হয়েছে আমি বলবো। যে যেভাবে কয়েকটা ইনসিডেন্ট ঘটেছে, টুটুলদা শুভেন্দুদা দক্ষিণ দিনাজপুরের শুভেন্দুদা ওরকম ভাবে হানাহানি হয়েছে, অ্যাটাক করেছিল, অগ্নিমিত্রের গাড়ি ভেঙেছে, হয়েছে কয়েকটা ইনসিডেন্ট, কিন্তু
বাই এন্ড লার্জ প্রধানত আমি বলবো যেটা খুব পিসফুল এবং রিমার্কেবল একটা ইলেকশন হয়েছে। আমরা এক্সপেক্ট করব যে ফেজ 2 ও সেই রকমই হবে, কারণ আমার জন্য কিন্তু মানে বিজেপির এইখানে সেকেন্ড ফেজে, আমি যেহেতু সেকেন্ড ফেজে আমি ক্যান্ডিডেট, অসংখ্য মানুষ আমাকে, তোমাদের ক্যামেরাও আমার সঙ্গে ক্যাম্পেইনে দেখে গেছে যে কিরকম সাংঘাতিক মানে জনতার রেসপন্স আমি পাচ্ছি, এবং যে জনতা সামনে এসে রেসপন্ড করছে না, অনেকে আড়ালে আবদালে চোখে চোখ মিলিয়ে মানে খুব আড়ালে চোখের ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছে সঙ্গে আছি, দূর থেকে আশীর্বাদ করছে। তো এই জয় তো ন্যাচারালি বিজেপিরই জয় হবে। ঠিক, অনেক ধন্যবাদ শতরূপাদি, আপনার জন্য শুভেচ্ছা রইল। আমি আসবো আলোচনায়, আমার স্টুডিও গেস্টদের কাছে আসবো, ওপেনিং রিমার্ক 30 সেকেন্ড করে প্রথমে, তারপর ডিবেট ওপেন আপ করব এবং প্রত্যেকের কাছে আবার দ্বিতীয়বার তৃতীয়বার যাব। সুদীপ্ত সরকারকে প্রথমে প্রশ্ন করব, গতকালের ফলের পর তৃণমূল খানিকটা ঝিমিয়ে পড়েছে, আত্মবিশ্বাসের অভাব হচ্ছে বলে আপনার মনে হয়? মনে হচ্ছে যে গতকালের গেমটা বিজেপি নিয়ে বেরিয়ে গেল? 30 সেকেন্ডস। দেখো, 92.6% লোক গতকাল ভোট দিয়েছে অ্যাভারেজে। এটার জন্যে নির্বাচন কমিশনকে ধন্যবাদ যে শান্তিপূর্ণ, যথেষ্ট তুলনামূলক শান্তিপূর্ণ ভোট করেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তার সাথে আরেকটা জিনিস হচ্ছে, তোমাকে এটা মনে রাখতে হবে যে ভোটটা কিন্তু মানুষ দিয়েছে একদম চুপচাপ নিরিবিলিতে, তাই জন্য এখন অত আত্মবিশ্বাসী হওয়ার কিছু নেই যতক্ষণ না ব্যালট খুলছে। কিন্তু আরেকটা জিনিস আপনাকে বলে দিই, মানুষের যে ভোট, এই যে মানুষকে যে এসআইআর নিয়ে মানুষের একটা চিন্তা ছিল, যার কারণে মানুষ ভোট দিতে এসছে, এটা কিন্তু ঘটনা যে মানুষেরও এটা বোঝা উচিত যে ভোট যেমনি আপনার স্ট্যাটিউটরি বা লিগাল রাইট, সেমনি ভোট কিন্তু একটা লিগাল ডিউটিও করা উচিত। আর প্রত্যেকটা মানুষের ভোট দেওয়া উচিত, কারণ আপনি যখন দেশের থেকে কিছু আশা করেন তাহলে দেশকে আপনাকেও ভোট দিয়ে দেশের একটা জেনারেল একটা স্পিচ হয়ে যাচ্ছে ভোট দেওয়ার গুরুত্ব নিয়ে। আজকে এই যে আপনারা যে কনসেপ্ট ভোট দেওয়া কতটা গুরুত্বপূর্ণ, এটা একটা স্পিচ হয়ে যাচ্ছে। এই কিছু এই সব কিছু আনতে গেলে তো মানুষের ভোটটা দিতে হবে মানুষকে। মানুষ তো ভোট দিচ্ছে, মানুষকে তো ভোটটা মানুষ তো ভোট দিচ্ছে স্যার। আরে মানুষ ভোট দিচ্ছে, অনেক ভোট দিচ্ছে। সুদীপ্ত দা 92% ভোট, বারবার এসআইআর করে বারবার মানুষকে লাইনে দাঁড় করিয়ে ভোটটাকে মানুষ তো আবার লাইনে দাঁড়ালো গতকাল। আচ্ছা, আমি প্রত্যেকের কাছে যাব। আমি কাশেম দা আসি, আমি আলী হোসেনের কাছে আসার আগে আমি একবার বক্তব্য শোনাই। আপনি বলছেন ভোট দেওয়া একটা ডিউটি, দায়িত্ব, একজন সেই দায়িত্ব পালন করতে এসেছেন পশ্চিমবঙ্গে। এস আলম আমার সঙ্গে রয়েছেন। পশ্চিমবঙ্গে আপনি ভোট দিতে এসেছেন, এই দায়িত্ব পালন করতে এসেছেন, এটা কি আপনাকে কাউকে শিখিয়ে দিতে হবে যে ভোট দিতে হবে? তো মানুষ অলরেডি দিচ্ছে, 93% গতকাল দিয়েছে। কিন্তু আপনার এই মানে উদ্দেশ্যটা যদি দর্শকদের বলেন, মানে এত দূর কষ্ট করে এসে ভোট দেওয়া, এটার পিছনের কারণ কি? 30 সেকেন্ডস। দেখুন, আমার মনে হয়েছে পশ্চিমবঙ্গ 1947 সালে স্বাধীন হয়েছিল। আমরা এবারে 2026-এ দ্বিতীয় স্বাধীনতার লড়াই লড়ছি। পশ্চিমবঙ্গের যে অবস্থা আমরা এখানে যা দেখতে পাচ্ছি, এই স্বাধীনতা, যেহেতু আমি স্বাধীনতা সংগ্রামীর মাটির থেকে জন্ম, আমার ক্ষুদিরাম বসু এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেখানে জন্ম নিয়েছে সেখানে আমার জন্ম। আমি স্বাধীনতার লড়াইয়ে এসেছি, পশ্চিমবঙ্গকে স্বাধীন করতে হবে। এবারে কার থেকে স্বাধীন করতে হবে সেটা আপনারা বলবেন, আমি কোনো রাজনীতিবিদ নই, আমি রাজনীতি করি না। বাট আমি দূর থেকে যেটা দেখতে পাচ্ছি, আপনারা হয়তো সামনে থেকে দেখতে পাচ্ছেন না, সেটা হলো যেমন এখানে বসে থেকে যদি একটা গন্ধ হয়, আপনি অনেকক্ষণ বসে আছেন, মনে হবে আপনার গন্ধটা চোখে মুখে লাগবে না, ঠিক বাইরে থেকে এলে বোঝা যাবে। বাইরের দিক দিয়ে আপনি দেখুন পশ্চিমবঙ্গকে, তখন বুঝতে পারবেন পশ্চিমবঙ্গের কি অবস্থা, তখন বুঝতে পারবেন যে আমরা কোথায় চলে গেছি। 2011-তে 50 থেকে 60 লক্ষ পরিযায়ী ছিল, আজকে 1.25 থেকে 1.5 কোটি পরিযায়ী কেন হলো? কেন এই রাজ্য থেকে আমাদের সকলকে এই রাজ্য ছেড়ে ভিন্ন রাজ্যে কাজ করতে যেতে হবে? কেন আমার ছেলেকে এই রাজ্যে এসে কাজ করতে পারবে না? আমার ছেলে কেন পাবে না? কেন আমার এই রাজ্যের ছেলেদেরকে কাজ করতে গেলে কাট মারি দিতে হবে? এত মানুষ কেন চলে যাচ্ছে? এই রাজ্যে চাকরি নেই? মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আপনারা সবাই চলে আসুন, এখানে প্রচুর সুযোগ। আপনাদের তো মমতা বন্দ্যোপাধ্যায় ডেকে নিচ্ছেন এবং বলছেন টাকা দেবেন তিনি। 50 লক্ষ স্বর্ণশিল্পী আছে ভিন্ন রাজ্যে, একদম তাই। তার মধ্যে 50 জনের নাম দিন, উনি যে যাকে 5,000 টাকা করে দিয়েছে, আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে দিতে পারে আমাকে আবার আপনার স্টুডিওতে রাখবেন, যারা প্রকৃত স্বর্ণশিল্পী। কারণ আমার সঙ্গে 250টা স্বর্ণ থেকে 300টা স্বর্ণশিল্পী সংগঠন, ভারতবর্ষের 50টা শহরের সঙ্গে আমি কানেক্টেড আছি। 50 জনের নাম দিন। কিন্তু আমি একটা প্রশ্ন করছি, আপনি কোথায় কাজ করেন, কোথা থেকে এসেছেন ভোট দিতে? আমি আমার কোম্পানি হেড অফিস চেন্নাই, তামিলনাড়ুতে। তামিলনাড়ু থেকে আপনি এসেছেন ভোট দিতে, শুধুমাত্র একটা ভোট কাস্ট করতে? আমি আমার জন্য আসিনি, আমি
39 বছর বাইরে আছি, আমি এসেছি আমার ছেলের জন্য, আমার ছেলের ভবিষ্যতের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তিনি সংখ্যালঘুদের মাসিহা। আজকে আমার সৌভাগ্য, আমার 3 জন সংখ্যালঘু ভাই এখানে রয়েছেন। আপনাদের মানে আমি সেই প্রশ্নটাই করতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সংখ্যালঘুরা নাকি সবাই ঢেলে তৃণমূলকে ভোট দিচ্ছে। কাজ করে দেবে সংখ্যালঘুরা তো তেজ পাতা। এই দেখুন, আমার আরেকটা পরিচয় আপনাদেরকে দিই, আমি হচ্ছি তোহা সিদ্দিকীর ধর্ম ছেলে। তো এই সরকারকে আনাতে আমাদেরও একটা বড় ভূমিকা ছিল। এই সরকার যখন এসেছিল 3টে কারণ এসেছিল। একটা ছিল কারণ সিপিএমের উপরে রোষ, কংগ্রেসের জোট আর মুসলিমের ভোট। আর এই মুসলিমের ভোট কনভার্ট করতে তোহা সিদ্দিকী এবং তার পিছনে স্ট্র্যাটেজিক ভূমিকা আমার গুরুত্বপূর্ণ ছিল 2007 থেকে 11 পর্যন্ত। কিন্তু আজকে কেন আমি এখানে আপনার স্টুডিওতে, আমি জীবনে কখনো ভাবিনি যে আমাকে ফ্রন্ট ফুটে আপনার স্টুডিওতে একদিন আসতে হবে, এসে বলতে হবে আমাকে যে মুসলমানদের জন্য উনি কাজ করেছে। আমরা তেজপাতা। এসএস আলম, আপনি বলুন। হ্যাঁ, আমি আসছি আবার। কটা ক্যাবিনেট আছে? আমি এইটাই প্রশ্ন করতে চাই। আমি আসছি আবার। আলী হোসেন রয়েছেন বিজেপি মুখপাত্র আলী হোসেনকে আমার প্রশ্ন, গতকাল আপনারা একটু বেশি আত্মবিশ্বাসী হয়ে যাচ্ছেন না যে 125টা 110টা এইসব সংখ্যাগুলো বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন জিতে গিয়েছেন গতকাল তারা, তৃণমূল জিতে গিয়েছে, আপনারা হাওয়া তুলছেন কেন? 30 সেকেন্ডস। দেখুন, আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের দলীয় যে অ্যাজাম্পশন আছে, আমাদের সর্বভারতীয় নেতারা তারা বলেছেন আমরা যে 152টা বিধানসভা সিটে যে ভোট হয়েছে গতবারের অভিজ্ঞতা অর্থাৎ 2021 নিরিখে আমরা প্রায় 59টা সিটে আমরা জয়ী আছি। সেই কারণে আমরা যেটা ভেবেছি, যেখানে 2000, 5000, 1000 ভোটে 900 ভোটে আমরা পরাজিত হয়েছি, সেই সমস্ত সিট এবার আমরা ফিরে পাবো এবং তার জন্য সেই সংখ্যাটা প্রায় আমরা 125-এর কাছে এসে দাঁড়াচ্ছে আমাদের। এবং সেই কারণেই নেতৃত্বরা সে কথা বলেছে, এই কথার মধ্যে কোনো অসঙ্গতি নেই। এবার ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে যে ভোটগুলো হয়েছে, আমরা ভারতীয় জনতা পার্টি এগিয়ে থাকব। উত্তরবঙ্গে 54-র মধ্যে নাই করেও আমরা 45-46টি আসন আমরা পাবই। এটা আমাদের রায়, আমরা সেটা দেখতে পাচ্ছি। গতকালকে কুচবিহারে 95% ভোট হয়েছে। আমি কুচবিহারের লোক, 9 সিট আমরা কুচবিহারে পাবো। এই কনফিডেন্স রেখেই আমি আপনাদের সামনে কথা বলছি। সেই জন্য তৃণমূল যেটা বলছে ওরা জিতবে, তার মানে সামনে সেকেন্ড ফেজ ওদের মোকাবিলা করতে হবে। এখনই যদি ওরা পরাজিত হয়ে যায়, সেকেন্ড ফেজ কি লড়বে? সেই জন্য আমরা বলছি 125-এর আশেপাশে আমাদের সিট, 110 মিনিমাম বলছেন। আলিদা, আমার প্রশ্ন হচ্ছে মুর্শিদাবাদ, মালদা সংখ্যালঘু অধ্যুষিত জেলা, এইগুলো মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে মানে তৃণমূল 20টা সিট, আপনারা 2টো পেয়েছিলেন মুর্শিদাবাদে, এবার উল্টো হয়ে যাবে? উল্টো হবে না। দেখুন মুর্শিদাবাদের পজিশনটা দেখুন, 8 থেকে 10খানা বিধানসভা সিট, প্রায় 40%-এর উপরে মাইনরিটি ওখানকার, অর্থাৎ হিন্দুরা রয়েছে। 40% অ্যাবভ যতগুলো সিট রয়েছে হিন্দু এলাকা, সবগুলো সিটে এবার ভারতীয় জনতা পার্টি জিতবে মালদা এবং মুর্শিদাবাদে। স্বাভাবিক কারণে 12 থেকে 14টা সিট শুধু মুর্শিদাবাদেই হবে। মালদায় 12টার মধ্যে বিজেপি 8খানা সিট জিতবে, এটা বলে নিলাম। দেবাশিস দা এবং তারপর আমি কাশেমদার কাছে যাই। দেবাশিস ঘোষ, আমার প্রশ্ন হচ্ছে, মানে আমি ন্যারেটিভটা দেখছি রাজ্যে, লোকে বলছে, একটা সেকশন বলছে বিজেপি ক্ষমতায় এসেই গিয়েছে, বিজেপিও দাবি করছেন বিরাট সংখ্যায় সিট তারা পেয়েছেন গতকালের ভোটে এবং ফলাফলের দিন বোঝা যাবে, তৃণমূলও তাই কথা বলছে। আমি বামেদের কাউকে বা কংগ্রেসের কাউকে বা আইএসএফের কাউকে কোনো কিছু দাবি করতে বলতে কিছুই শুনছি না। তারা কি অলরেডি যুদ্ধটা হেরে গিয়েছে, মানে তাদের কোনো রোল নেই এর মধ্যে? 30 সেকেন্ডস। না, এই যে ধরুন আমার এখন বাম বা আইএসএফের কথা পরে বলছি, আমি যে আপনি দেখালেন গঙ্গাবক্ষে প্রধানমন্ত্রী ভেসে যাচ্ছেন আর টুং 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 করে কি সুন্দর মিউজিক বাজছে, এত ভালো লাগছিল, স্বপ্নের ফেরিওয়ালা। সেই কবির সুমনের গান আমার মনে পড়ে যাচ্ছে, তুই হেসে উঠলে সূর্য লজ্জা পায়, আলোর মুকুটখানা তোকেই পড়াতে চায়, আর তুই হাততালি দিলে জাকির হোসেন তবলা বাজানো ছেড়ে পায়রা পোষে। প্রধানমন্ত্রী গঙ্গাবক্ষে সফর করছেন। হ্যাঁ বলছি, অসুবিধা কি হচ্ছে? রাগ হচ্ছে কেন? বামের আইএসএফ বোধ একটা অঙ্কটা করতে জানে, আমি জানি না আপনার অঙ্কটা কিভাবে করছেন। ধরুন আমি একটা শেষ করি, 100-র মধ্যে আগেরবার 75 জন ভোট দিয়েছিলেন,
75% হলো। 80-র মধ্যে যদি 74 জন ভোট দেয় তাহলে 92.5 হয়। তার মানে 75 থেকে কিন্তু 74 হলো, কিন্তু পার্সেন্টেজটা 92.5 হলো। তাহলে আমার যে ভোট সংখ্যা কমে গেছে, আমার ডিনোমিনেটর কমে গেলে অটোমেটিক্যালি পার্সেন্টেজ বাড়বে, এই যুক্তিটা কিন্তু আমরা কেউ দিচ্ছি না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, দেখুন এটা তো শেয়ারের বাজার নয়, কেউ বলছে 110, কেউ বলছে 120। আমি বলছি বিজেপি কি জেনে গেছে বা তৃণমূল কি জেনে গেছে কে কাকে ভোট দিয়েছে? এখন থেকে বলছে কি করে? এটা তো কোনো ট্রেন্ডও সেট হয়নি। অতএব এখন না কথা বলে 4 তারিখ কথা বলাই ভালো। শুধু একটাই রিকোয়েস্ট প্রধানমন্ত্রীকে, আপনি কি সুন্দর গঙ্গায় ভাসলেন, গঙ্গায় কিন্তু প্রচুর ময়লা। আমাদের যে গঙ্গা অ্যাকশন প্ল্যান সেটা বহুদিন আটকে আছে টাকাগুলো, সেগুলোর কি হবে? কিন্তু ইন্টারেস্টিংলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন যে গঙ্গাটা পরিষ্কার বলে তিনি গঙ্গা এসে সফর করছেন যমুনাটাকে পরিষ্কার করতে। আপনি গঙ্গাটাকেও ময়লা বলে দিচ্ছেন। আমি যেটা জানি যে গঙ্গা অ্যাকশন প্ল্যান, তুমিও যা দেখো খবর নিয়ে, যে গঙ্গা অ্যাকশন প্ল্যান আটকে আছে, গঙ্গা শোধন হচ্ছে না। তার ফলে আমাদের যে বিভিন্ন জায়গায় যে জল জমে যাচ্ছে বর্ষাকালে, কারণ কি নালা দিয়ে জলটা গিয়ে গঙ্গায় পড়তে পারছে না, শোধন মানে এটা হচ্ছে না, এবং তার ফলে যেটা হচ্ছে। কাশেম আলী, আমি আপনার কাছেই আসছি। কাশেম দা, আমার প্রশ্ন, আমি এটা বলি, মানুষের ভোট দিয়েছে। কাশেম দাকে আমি যাব, কি সুন্দর করে কাটবে আমি জিজ্ঞেস। কাশেম দা আমার কোশ্চেনটা নিয়ে থেকে ফুটন্ত কড়াই থেকে গরম আগুনে কেউ যাবে কি? ভালো লাগেনি প্রধানমন্ত্রী একদম গঙ্গা বক্ষে দাঁড়িয়ে? খুব ভালো লেগেছে। মা গঙ্গাকে সাক্ষী রেখে বাংলার মানুষকে পরিবর্তনের ডাক দিয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে গঙ্গা বক্ষে ঘুরে বেড়ানো আর বেকারিত্ব বাড়ানো। আচ্ছা, এবার ওনাকে বলতে দিন, আমি কোশ্চেন করব। ব্যাস রাজ্যে সিপিএম। কাশেম দা আমার কোশ্চেনটা নিন, 1 সেকেন্ড দেবাশিস দা, ওনাকে বলেন তো দিন আনইন্টারাপ্টেড। কাশেম দা আমার দিকে তাকান। কাশেম দা আমার একটা কোশ্চেন আছে আপনাকে, 1 সেকেন্ড দেবাশিস দা। গলা ফাটিয়ে আপনাকে একটা টিকিট দিল না বিজেপি, একটা মুসলমানকে প্রার্থী করলো না, আপনি লড়ে যাচ্ছেন। আমরা টিকিটের রাজনীতি করি না। হ্যাটস অফ ইউর ডেডিকেশন। আমরা আমি এখানে থামাবো। আমি রিকোয়েস্ট করছি কাশেম দা এবং দেবাশিস দা, আমি রিকোয়েস্ট করছি প্লিজ। আমি কাশেম দা, আমার প্রশ্ন, অঙ্কের ভাষায় দেবাশিস দা বলছেন যে টোটাল নাম্বার অফ ভোটার কমে গেছে, তাই জন্য ভোটের সংখ্যা নিরিখ বেড়ে গিয়েছে, পার্সেন্টেজ বেড়ে গিয়েছে। মানে একই সংখ্যায় মানুষ ভোট দিলেও ভোটের পার্সেন্টেজ বেশি লাগছে, কারণ টোটাল ভোটার কমে গিয়েছে। সেই হিসেবে আমি আসছি আপনার কাছে স্যার, আমি ওনার উত্তরটা নিই। সেই হিসেবে আমি যে প্রশ্নটা আজকে করলাম যে বিহার বয়ে গঙ্গা যেমন পশ্চিমবঙ্গে আসছে, তেমনই বিহার বয়ে উন্নয়ন কি এবার পশ্চিমবঙ্গে আসবে? উনি বলছেন না, কারণ কোনো কিছুই পরিবর্তন হয়নি, বেশি মানুষ ভোট দিয়েছে, এটাও সত্য নয়। 30 সেকেন্ড। শুধু তোমাকে পাবো বলে বিদ্রোহ হয়েছি, যুদ্ধের সামনে দাঁড়িয়ে আছি শুধু তোমাকে পাবো বলে। বাংলার মানুষ কালের দেওয়ালে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, বাংলার মানুষ কালের দেওয়ালে লিখনও তৈরি করেছে। এবারে ভোট অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, মানুষ বুথ অবধি পৌঁছতে পেরেছে, মানুষ ভোট দিয়েছে। স্বাধীনতার 74 বছর পরে বাংলার মাটিতে রক্তপাতহীন খুন ছাড়া নির্বাচন এই প্রথম আমরা দেখতে পেলাম। আজকে আমি গর্বিত যে এসএফ আলম সাহেবদের মতো ব্যক্তিত্বরা, মানুষরা আপনাদের স্টুডিওতে এসছে। এসএফ আলম সাহেবের অনেক ভালো কাজ, মেদিনীপুরের ডেবরা থেকে শুরু করে দাসপুর থেকে শুরু করে পরিযায়ী শ্রমিকদের জন্য অনেক আন্দোলন লড়াই তার আছে। বিশেষ করে আমরা যারা রাষ্ট্রবাদী ভারতীয় মুসলমান, সংখ্যালঘু, অসহায়, আত্মপীড়িত প্রান্তিক মুসলমান, যারা স্বর্ণশিল্পীর কাজে ব্যাঙ্গালোর, মুম্বাই, চেন্নাই, মহারাষ্ট্র, গুজরাটে আছে, তারা পশ্চিমবাংলায় আর ফিরতে চায় না। পশ্চিমবাংলায় কাজ নেই, সংখ্যালঘু মুসলমানদের পেটে ভাত নেই, ভাঁওতার রাজনীতি। মমতা ব্যানার্জি যেমন হিজাব পরেছেন, তেমনি মুসলমানদেরকে নির্বাচন এলে টুপি পরিয়েছেন। মুসলমানরাও বুঝে গেছে, যারা ভারতীয় রাষ্ট্রবাদী মুসলমান, যারা পরিযায়ী শ্রমিক মুসলমান, তারা বলছে এবারের নির্বাচনে আমরা গুজরাটে ভালো আছি, মহারাষ্ট্রে ভালো আছি, আমরা পরিত্রাণ চাই, মুক্তি চাই। এবারের নির্বাচন মুক্তির নির্বাচন। এবারের নির্বাচন সাধারণ শান্তিকামী মানুষ ভোট দিয়েছে, তারা পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে। এটা অত্যন্ত ধ্রুব সত্য কথা। আমি দেবাশিসদার কথার সূত্র ধরেই বলি, দেবাশিসদা ফিরবে না আর বাম, ফিরবে না আর লাল। আপনার দিদিমণি ফিরবেন না, আপনার দিদিমণি ফিরবেন না। মানুষ স্বতঃস্ফূর্ততার সাথে ভোট দিয়েছে। কাশেম আলী, আমি আসছি সুদীপ্তদার কাছে। কাশেম, নামে একটা প্রশ্ন আছে, আমি ডেভিলস অ্যাডভোকেট প্লে করছি। দেবাশিস দা বলছেন যে বিজেপির তরফ থেকে কোনো সংখ্যালঘুকে কোনো টিকিটই দেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের প্রচুর টিকিট দিয়েছেন, সুযোগ দিয়েছেন, এমএলএ করছেন। আমার প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী ঈদের মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে আমি সংখ্যালঘুদের মাসিহা, তাদের পিছনে আছি, তাদেরকে সাপোর্ট দেব। আপনারা কেন তার কথা বিশ্বাস করছেন না? তিনি তো আপনাদের জন্য নাকি অনেক কাজ করছেন, আপনাদেরকে ভাতা, মানে আপনাদের যে মোয়াজ্জেম তাদের ভাতা দিচ্ছেন, বিভিন্ন রকমভাবে প্রকল্প নাকি আপনাদের জন্য আলাদা আলাদা করে দিচ্ছেন। সমস্যাটা কোথায়? আলী হোসেন সাহেব 40 বছরের বিজেপি, আমি 9 বছরের বিজেপি। আমাদের কাছে দেশ আগে, দেশ যদি সুরক্ষিত থাকে আমি সুরক্ষিত থাকবো।
আমাদের কাছে কোনো ব্যক্তিগত চাওয়া পাওয়া কিছু নেই। আমরা টিকিট না 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 শুনুন না, এই হিন্দু মানুষ নয়, আপনি আপনি হিন্দু নন, আমি হিন্দু, না, না, আপনি দেবাশিস আমি হিন্দু নন, আমি হিন্দু এই রাষ্ট্র বলতে আপনারা চাই। হিন্দু মুসলমান আমার সঙ্গে দেবাশিস ধর যুক্ত হয়েছেন। আমি প্রত্যেকের কাছে যাওয়ার আগে দেবাশিস ধর বিজেপি প্রার্থী সোনারপুর উত্তরে যুক্ত হয়েছেন। এক সেকেন্ড, দেবাশিস ধর এসেছেন আমার সঙ্গে। কাসেম দা এক সেকেন্ড, অডিও ডাউন, অডিও ডাউন। দেবাশিস ধর, আপনার কাছে আমি প্রশ্ন করার আগে আমি আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বাইট দিয়েছেন, আমি সেই বক্তব্য শোনাবো শঙ্খনাদ দিয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যটা একবার শোনাবো, শুনিয়ে দেবাশিস ধরের কাছে আসি। প্রধানমন্ত্রীর বক্তব্য শঙ্খনাদ নিয়ে, প্রধানমন্ত্রী ফার্স্ট ফেজের তিনি জয় নিয়ে আশাবাদী, কি বলছেন প্রধানমন্ত্রী বক্তব্য? लंबे समय से बंगाल में परिवर्तन की जो लहर दिख रही थी, कल पहले चरण के मतदान ने उस पर मोहर लगा दी है। कल बीजेपी के पक्ष में जो समर्थन दिखा है, उसने बीजेपी की विजय का शंखनाद कर दिया है। टीएमसी बहुत बुरी तरह बौखला गई है। कल रात भर टीएमसी अपने गुंडों को ताकत दे रही थी, मैदान में आओ, मैदान में आओ। हर बुझता हुआ दीपक थोड़ा फड़फड़ाता है, वैसे ही टीएमसी का दिया बुझने से पहले थोड़ा फड़फड़ा रहा है। কিশোর অগ্নিবাণের দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে। দ্বিতীয় প্রশ্ন নিয়ে সরাসরি যাব দেবাশিস ধরের কাছে, তারপর প্রত্যেকের কাছে আসছি। আমার প্রশ্ন, আমি কিশোরয় আমি প্রশ্ন করছি, ভয় লুকোতে কি আত্মবিশ্বাসের বালির বাঁধ গড়ছেন মমতা? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কেন বলছি? কারণ প্রধানমন্ত্রী বলছেন একদিকে যে তৃণমূলের হার নিশ্চিত, মুখ্যমন্ত্রী কিন্তু আজকে বলেছেন যে তৃণমূল নাকি আবার ক্ষমতায় ফিরছে। দেবাশিস ধর, একটা কথাই বলতে পারি, দেখুন মানে যে প্যাটার্নে ভোট হয়েছে এটা খুব স্বাভাবিক ব্যাপার। এক তো যত আগের বার কোভিড বা অন্যান্য কারণে অনেক হিন্দু ভোটার ভোট দিতে যেতে পারেনি। 2 নম্বর কথা হচ্ছে যে এবারের যে ভোট হয়েছে, এবারে মানুষ একটা জিনিস জানে, একটা দৃঢ় সংকল্প নিয়ে ভোট হচ্ছে যে এই সরকারকে এবারে হটাতে হবে। আর কোনো দ্বিতীয় কোনো এজেন্ডা নিয়ে কি চাওয়া কি পাওয়া কোনোটাই তাদের কাছে সেকেন্ডারি হয়ে গেছে। প্রাইমারি অবজেক্টিভ হচ্ছে সরকারকে হটাতে হবে। 2011-তে যেমন বামেদের হটানোর জন্য ভোট হয়েছিল, মানুষ সিঙ্গেল এজেন্ডা নিয়ে ভোট দিতে যাচ্ছেন। ফলে যে প্যাটার্নে ভোট হয়েছে, মমতা ব্যানার্জি যাই বলুক না কেন, দেওয়ালের লিখন উনিও বুঝতে পারছেন, হয়তো বলছেন না, বললে পরের ফেজে আর ওনার হয়তো লোক ভোট দিতে যাবে না বা লোক বুথে বসতে পারবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে তৃণমূল নৈতিক হাট হয়ে গেছে, কিন্তু যেহেতু পরের ফেজে ইলেকশনে যেতে হবে, সেটা এখনো ওরা টেকনিক্যালি তো স্বীকার করবে না। আর সব থেকে বড় কথা, যারা এবারে খুব ইন্টেন্সিভ প্রচার করেছে, তারা যদি মানুষের কাছে যান, যে ধরনের রিয়াকশন তারা পেয়েছে, এবারে রিয়াকশনে সব থেকে বেশি ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে মহিলারা। তারা কিন্তু মন দিয়ে ভোটটা দেবে। তাদের উপরে যে যে ঘটনা ঘটেছে, অভয়া থেকে আরম্ভ করে প্রত্যেকটি নারী নির্যাতন এবং যা খুশি যে ধরনের কমেন্ট ভেসে এসছে বা সরকারের যা তাতে রিয়াকশন ছিল বা কার্যকলাপ ছিল, যা যা করা উচিত ছিল তার ঠিক উল্টোটা করেছে। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে ঠিক অপোজিট রোল প্লে করেছে। অপরাধীকে বাঁচানোর জন্য সর্বোচ্চ পর্যায়ে গিয়ে তারা কিন্তু বলতে পারেন যে কেসটাকে ডাইলিউট করে দেওয়া, ধামাচাপা দিয়ে দেওয়া বা একদম কেসের মানে এভিডেন্স ডিস্ট্রয় করে দেওয়ার কাজ করেছে। অপরাধীরা এখনো কোনো শাস্তি পায়নি। একজন মহিলার কাছে এটা সব থেকে বড় আত্মগ্লানি বা লজ্জা। দেবাশিস দা, আমি একটা হিন্ট চাইছি, একটা হিন্ট তো দিন আমাকে, যে দ্বিতীয় ফেজের ইলেকশনে আপনাদের সিটগুলো সমস্ত ভোটে যাবে। প্রচুর ভোট হয়েছে গতকাল, 93% প্রায়। আপনারা আশা করছেন এত মানুষ এই সেকেন্ড ফেজেও টার্ন আউট করবেন এবং আপনাদের পক্ষে ভোট দেবেন? এরা সবাই সত্যিই আপনাদের পক্ষে ভোট দিচ্ছেন? একটা হিন্ট তো দিন স্যার। দেখুন, মানুষ আবার বলছি সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা দিয়ে ভোট দিচ্ছেন। আগের বারে যে ভোট পার্সেন্টেজ হয়েছিল, যে যে জেলায় যত পার্সেন্ট হয়েছে ভোট হয়েছিল,
আপনি নিশ্চিন্ত থাকুন, তার থেকে অনেক বেশি মানুষ ভোট দেবে। আবাল বৃদ্ধ বনিতা যার যেরকম ক্ষমতা রয়েছে সেই অনুযায়ী তারা ভোট দেবে, এবং কোনো ভোট এবার যাতে নষ্ট না হয়, মানুষ সেই এজেন্ডা নিয়ে ভোট দেবে। এবং এই ভোটটা হচ্ছে মানুষের বাঁচার লড়াই। প্রত্যেকটি মানুষে যে জানেন যে ভারতবর্ষে যদি তাদের এই জায়গায় এসে পৌঁছেছে, একটা রাজ্যে যে ধরনের নির্যাতন, পুরো ভারতবর্ষ একদিকে যদি আপনি আলাদা করে দিন, আর এই পশ্চিমবঙ্গে যে ধরনের নির্যাতন সহ্য করতে হয়, এবং সব থেকে বড় কথা যেখানে কোনো ন্যায় বিচার তো দূরের কথা, এখানে মানুষ যে আতঙ্কে দিনের পর দিন রয়েছেন, একটাই তাদের কাছে উপায় রয়েছে, এই সরকারকে হটিয়ে দিয়ে নতুন সরকারকে সুপ্রতিষ্ঠিত করা, না হলে মানুষ কিন্তু বাঁচবে না। গণতাই এখনো যে থ্রেট পারসেপশন দেখছেন তো কি ধরনের থ্রেট পারসেপশন আসছে, এই ধরনের থ্রেট পারসেপশন কোনো মুখ্যমন্ত্রী কোন রাজ্যে করেছেন বলে আমার মানে ইতিহাসে আমি জানি না, মানে আমি ইতিহাসে যতটা পড়েছেন কোনোদিন জানিনি এই ধরনের ঘটনা ঘটেছে। বেশ, অনেক ধন্যবাদ দেবাশিস বাবু। দেবাশিস বাবু যেমনটা বলছিলেন, আমি স্টুডিও গেস্টের কাছে প্রত্যেকের কাছে 30 সেকেন্ড করে ফের আসবো। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য শোনাতে চাই, কেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মবিশ্বাসের বালির বাঁধের কথা বলছি। দ্রুত শুনবো, এসে প্রত্যেকের কাছে কনক্লুডিং কমেন্ট নেব। শুনুন। আর আজকে যা ভোট হয়ে গেছে ইতিমধ্যেই, আমার চোখ যদি সত্য হয়, আমার মন যদি মানুষের ভাষা বোঝে, তাহলে অলরেডি আমরা জেতার জায়গায় এসে গেছি। তুমি ক্যাচ করা করবে, গোল্লায় গোল্লা, মুর্শিদাবাদে গোল্লা, রেজাল্টটা বেরোলে মিলিয়ে নেবেন। এত গর্জন করছেন না, এই গর্জনের কি ফল হয় আপনাকে আমরা আগেও দেখেছি। ওই যে হারা শুরু হয়েছে, এখন শুধু হারবে হারবে হারবে। বিনাশের শুরু হয়ে গেছে, পতনের শুরু হয়ে গেছে। ধর্মের কল বাতাসে নড়ে। একদম প্রত্যেকের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পয়েন্ট ধরে 30 সেকেন্ড করে সুদীপ্ত বাবু, 30 সেকেন্ড। দেখুন, প্রথম কথা হচ্ছে আজকে আমরা যদি প্রধানমন্ত্রীর আর অমিত শাহজির বক্তব্য দেখি, তাহলে প্রথম থেকেই বক্তব্য তারা খুব আত্মবিশ্বাসী, কিন্তু আত্মবিশ্বাসী দিয়ে তারা এবারে ইলেকশন জিতবে। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা বলে যাচ্ছে যে তার আজকে মানুষের চোখ, মানুষের ভাষা, মানুষকে যতটা চিনেছে সেও ততটাই আত্মবিশ্বাসী। কিন্তু আমার কথা হচ্ছে, যদি আমি প্রধানমন্ত্রীর কথা, যত ওনাদের রাষ্ট্রীয় ক্ষমতা বেশি, তা আমি যদি ওনার কথাকে রিলাইও করি, তাহলে এটা প্রধানমন্ত্রীকে মনে রাখতে হবে, বাংলার মাটি পাকা ঘাটি আর একদম পিওর মাটি। কারণ এখানে কিন্তু সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বোস, দীনেশ বাদল দীনেশ ছিলেন। এখানে কিন্তু আপনার জুমলাবাজি চলবে না। শুনলাম আলী হোসেন, 30 সেকেন্ড ব্যাস। সেগুলো অক্ষর 30 সেকেন্ড আলী হোসেন, না হলে পাবলিক সময় নেই স্যার। বলুন স্যার, আপনি বলা শুরু করুন, 30 সেকেন্ড। মমতা ব্যানার্জি যে কথাগুলো বললো, এই কথাগুলোর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। কোচবিহারে তৃণমূল বাতি জ্বলা লোক হবে না, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এবং দার্জিলিং, মেদিনীপুর দুটো জেলা, একই সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, তৃণমূলের কোনো জায়গা হবে না। স্বাভাবিক কারণে 110-এর উপরে বিজেপি পেয়ে গেছে, এবং আগামী দ্বিতীয় ফেজের নির্বাচনেও তৃণমূল অনেক জেলায় তারা ভেনিশ হয়ে যাবে। এই জায়গায় বিজেপি সরকার আসছে 2026, 226 বিজেপি। বেশ, 30 সেকেন্ড স্যার। এস আলম, কনক্লুডিং কমেন্ট বলুন স্যার। দেখুন, আমি তো রাজনীতি করি না, আমি একটা প্রশ্ন করবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে উনি বলছেন এগিয়ে বাংলা, আমিও মেনে নিচ্ছি চলুন এগিয়ে বাংলা। তৃণমূলের যত লিডার আছে তাদের লিস্টটা একটু বের করা হোক। তাদের ছেলে মেয়েরা ট্রিটমেন্ট করতে কোথায় যায় একটু লিস্ট বের করুন, ছোট করে। তাদের ছেলেমেয়েরা কাজ করতে কোথায় যাচ্ছে একটু লিস্টটা বের করুন। তাদের ছেলেমেয়েরা পড়তে কোথায় যাচ্ছে একটু লিস্টটা বের করুন। তাহলে এগিয়ে বাংলা কোথায়? তৃণমূলের লোকেরাই যদি এই রাজ্যে শিক্ষা, স্বাস্থ্য এবং আমার সময় নেই। দেবাশিস দা 30 সেকেন্ড। প্লিজ, সময় কম আছে। দেবাশিস দা 30 সেকেন্ড। আপনি বলুন। আমি বলছি যে দেখুন, স্ট্যান্ড আপ কমিটি দেখার হলে আমরা তো এমনি ইউটিউবে প্রচুর দেখতে পারি। আমার এগুলো মনে হচ্ছে একটা স্ট্যান্ড আপ কমিটির জায়গায় চলে যাচ্ছি আমরা। 110, 120 এসব বলে লাভ নেই। আমার একটাই বক্তব্য, সেটা হচ্ছে যে মানুষকে এটা ভাবতে হবে, এখনও মানুষের কাছে 29 তারিখ ভোট দিতে হবে, যে মানুষ কি করবে। মানুষ যেটা ভালো বোঝে, যাকে মানুষ মনে করবে তাকে মানুষের ভোট দেওয়া উচিত। কারণ আমাদের একটাই লক্ষ্য, যে আমাদেরকে কোনোভাবে বাংলার হাল ফেরাতে হবে, আর আমাদের কোনো লক্ষ্য নেই। মানুষকে সেটা ভেবে ভোট দিতে হবে। তাই বারবার বলছি, কোনো বাইনারি, কোনো প্রচারে যাবেন না, মাথা দেবেন না, নিজের যেটা মনে হয়। একদম লাস্ট কমেন্ট, 30 সেকেন্ড বাকি আছে। কান্না মাগো আমরা ভুলিনি, কালীগঞ্জের বোমায় পড়ল শিশু তামান্নার দেহ, হাঁসখালিতে ধর্ষণ
চুটকারি বদনাম করলেন, তিনি ল কলেজের ওই ধর্ষককেও আমরা চিনি। শাসকের ঘরের ছেলে আর পাবে না ছাড়, তাই পাল্টানো দরকার। তাই পশ্চিমবাংলায় বিজেপি সরকার, সুরক্ষিত থাকবে বাংলার মানুষ, সুরক্ষিত থাকবে আমি আপনি সকলেই। আগামী প্রজন্মের শিশুর কাছে, আগামী প্রজন্মের মানুষের কাছে আমরা প্রেরণাদায়ক, বার্তাবাহক হয়ে থাকব। বিজেপি আসছে, বামপন্থীরা ফিরছে না, ফিরবে না আর লাল, ফিরবে না আর বাংলার। এখানে আমার শেষ করতে হচ্ছে, পরের ভোট 29 তারিখ গতকালের ভোটের রেকর্ড ভেঙে যাবে, 93% ক্রস করে যাবে, এবং তার ফলে আসলে কে লাভবান হবে, এ বাংলায় কি পরিবর্তন আসবে, সেই দিকে নজর থাকবে। বড় ব্রেকিং নিয়ে ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ব্রেকিং নিউজ। ভোটের আগে বাইকে নিষেধাজ্ঞা কমিশনের নোটিশ খারিজের আবেদন করে মামলা করেছিলেন বিকাশ ভট্টাচার্য। নাগরিক অধিকারে হস্তক্ষেপ কমিশনের সওয়াল মামলাকারীর আইনজীবী বিকাশ ভট্টাচার্যের। এখন অধিকাংশ নাগরিক বাইক ব্যবহার করেন, 24 ঘন্টার পরিবর্তে কেন 72 ঘন্টা আগে নিষেধাজ্ঞা প্রশ্ন করেছেন তিনি। মামলার শুনানি হয়েছে, শেষ হয়েছে, কিন্তু রায়দান এখন স্থগিত করা হয়েছে। কমিশনকে প্রশ্ন করেছেন, হাইকোর্টের বিচারপতিও প্রশ্ন করেছেন 24 ঘন্টার পরিবর্তে কেন 72 ঘন্টা আগে নিষেধাজ্ঞা। এই মামলার শুনানি শেষ হয়েছে, রায়দান স্থগিত রাখা হয়েছে। কিশলয় অগ্নিবাণে ব্রেকিং নিউজ। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।